দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে। এবং দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে এটিএন নিউজের এই অনুষ্ঠানটি তরুণদের জন্য তারুণ্যের একটি প্ল্যাটফর্ম। এবং এই অনুষ্ঠানে আমরা সমাজের সেই সব তরুণদের সঙ্গে কথা বলি যারা নানা বিষয় নিয়ে তাদের কাজের মধ্য দিয়ে আসলে বাংলাদেশকে নিয়ে ভাবছে এবং বাংলাদেশকে নানাভাবে তারা প্রমোট করছে। এবং দর্শক আপনারা নিশ্চয়ই জানেন এই মুহূর্তে চলছে বৈশাখ মাস, এবং এই বৈশাখ মাসের এই মুহূর্তে সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে বজ্রপাত। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে আগামী যে দিনগুলো রয়েছে, বৈশাখের দিনগুলো, এই দিনগুলোতেও আসলে বজ্রপাতের পরিমাণ বাড়বে। এবং গত দুদিনে এই বজ্রপাতে অন্তত 40 জন মানুষ নিহত হয়েছেন দেশের বিভিন্ন জায়গায়, এবং এই কারণে মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। এবং এই আতঙ্ক দূর করার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আমরা এমন একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তরুণ অতিথি, যিনি আসলে এই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং বিশেষ করে এই বজ্রপাত নিয়ে যারা গবেষণা করছেন। আমাদের সঙ্গে আছেন হুমায়ুন কবির, তিনি খণ্ডকালীন প্রভাষক হিসেবে আছেন ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ হুমায়ুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক আপনারাও চাইলে যে কোনো বিষয় জানার জন্য এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো যেই ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে, এবং চাইলে এই অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত আপনারা জানাতে পারেন স্ক্রিনে দেখানো যে ফেসবুক আইডিটি রয়েছে সেই আইডিটির মাধ্যমে। হুমায়ুন, আপনার কাছে যেতে চাই। প্রথমে আসলে একটু জানতে চাইবো যে এই যে বজ্রপাত, এটা আসলে কি এবং কেন আসলে বজ্রপাতটা হয়? আসলে বজ্রপাতটা হচ্ছে আমাদের হাইড্রোলজিক্যাল সাইকেলের কথা আমরা জানি। সেই হাইড্রোলজিক্যাল সাইকেলে আমাদের কিছু প্রসেস আছে বা কম্পোনেন্টস আছে। তার মধ্যে একটা কম্পোনেন্টস হচ্ছে আমাদের ইভাপোরেশন। আমরা সেই ইভাপোরেশনটা যখন হচ্ছে আমাদের বাষ্প আকারে ইভাপোরেশন, যখন টেম্পারেচার অনেক বেশি থাকে, সহজ করে যদি বলা যায় সাধারণ মানুষের বোঝার জন্য, তাপমাত্রা যখন অনেক বেশি থাকে, আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের কারণে এই তাপমাত্রাটা দিন দিন বেড়ে যাচ্ছে। এবং এই তাপমাত্রাটা যখন বাড়ছে তখন সাথে সাথে আমাদের ইভাপোরেশন বা জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং অ্যাটমসফিয়ারে সেটা অ্যাড হচ্ছে। এটা অ্যাড হওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে ওয়াটার বাফার বা হচ্ছে জলীয় বাষ্পটা আমাদেরকে হচ্ছে ক্লাউড তৈরি করছে। এবং যখন এই মেঘটা মেঘ তৈরি করছে এবং মেঘে মেঘে যখন ঘর্ষণ হয়, তারপরে পরবর্তীতে হচ্ছে আমাদের একটা লাইটেনিং হচ্ছে। আমরা সাধারণত জানি যে হচ্ছে আলোর গতি বিদ্যুৎ শব্দের গতির চেয়ে বেশি, যে কারণে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে লাইটিংটা দেখি, তারপরে হচ্ছে আমরা শব্দটা পাই, বজ্রপাতটা। এবং এই প্রসেসে মেঘে ঘর্ষণের ফলে আমরা হচ্ছে মূলত আমাদের বজ্রপাতটা তৈরি হচ্ছে। আচ্ছা, একটি জিনিস জানতে চাইবো যে আসলে যে কোনো জায়গায় কি বজ্রপাত হতে পারে, নাকি এর কোনো নির্দিষ্ট জায়গা আছে যে এই জায়গাগুলোতে আসলে বজ্রপাত? না, বজ্রপাতটা আমরা সাধারণত সব জায়গায় হবে। এটা কোনো নির্দিষ্ট এরিয়া নাই যে হচ্ছে এটা আরবান এরিয়া হবে বা এটা হচ্ছে রুরাল এরিয়া হবে, এরকম কোনো স্পেসিফিক কোনো আমাদের এরিয়া নেই, ফিক্সড কোনো লোকেশন নেই, জিওগ্রাফিক্যাল লোকেশন নেই। তবে যেটা হচ্ছে আমরা যেটা বুঝতে পারি না যে হচ্ছে আরবান এরিয়ায় সাধারণত বজ্রপাত যখন হয় তখন আমরা সাধারণত বুঝতে পারি না, কারণ আমাদের আরবান এরিয়ায় সাধারণত বিল্ডিংগুলো অনেক হাইটে থাকে এবং সেখানে বজ্রপাত নিরোধক দণ্ড ব্যবহার করা হয়, যে কারণে সেখানে যখন বজ্রপাত হয় আমরা সাধারণত সেটাকে অনুভব করি না, কারণ সেখানে হচ্ছে মানুষ মারা যাচ্ছে না, কারণ ওই দণ্ডটাই বজ্রপাতটাকে অ্যাবজর্ব করে ফেলছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি যে হচ্ছে রুরাল এরিয়ায় যখন বজ্রপাত হচ্ছে, সেখানে সাধারণত ওপেন ফিল্ড বা হচ্ছে কোনো একটা ওয়াটার বডি বা হচ্ছে কোনো একটা এগ্রিকালচার ফিল্ডে যখন হচ্ছে বজ্রপাতটা হচ্ছে, সেখানে সাথে সাথে যদি মানুষ থাকে সেক্ষেত্রে মানুষগুলো মারা যাচ্ছে। এটার কারণটা হচ্ছে কারণ সেখানে হচ্ছে বজ্রপাত নিরোধক যে দণ্ড, সেই দণ্ডটা সেখানে ব্যবহার করা হচ্ছে না। দ্যাটস ওয়াই মানে আমরা হচ্ছে সেটা ফিল করি না যে আরবান এরিয়ায় আসলে বজ্রপাতটা হচ্ছে কিনা। বজ্রপাতটা সাধারণত সব জায়গায় হচ্ছে। ইভেন আপনি যদি দেখেন বিমানের কথা যদি চিন্তা করেন, যখন আকাশে বিমান উড়ে তখন কিন্তু বজ্রপাতটা ঠিকই হচ্ছে, কিন্তু বিমানেও আমরা হচ্ছে বজ্রপাত নিরোধক দণ্ড ব্যবহার করছি বিধায় আমরা কিন্তু সেখানে আসলে ফিল করছি না আসলে বজ্রপাত হচ্ছে কি হচ্ছে না। এবং সেটা সাধারণত ওইখানকার যাত্রীদেরকে একটু সেফটি নেস দেয় আমি মনে করি। তাহলে কি আমরা বলতে পারি যে আসলে শহরাঞ্চলে যারা বসবাস করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুর যেই হার বা যে গবেষণাগুলো রয়েছে, অতীত গবেষণা, সেগুলোতে দেখা যাচ্ছে যে এই বজ্রপাত বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে রাজধানীর মানুষের চাইতে গ্রামাঞ্চলের মানুষ বেশি এফেক্টেড, ভালনারেবল, সবচেয়ে বেশি ভালনারেবল। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আসলে এর জন্য বেশি ভয়ের বা আতঙ্কের কারণ হচ্ছে গ্রামবাসী বা গ্রামাঞ্চলে যারা বসবাস করে? 100%। আপনি যদি গত 2 দিনের ডেটাগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করে দেখেন, যে দেখবেন গতকালকে 21 জন মানুষ মারা গেছে বজ্রপাতের কারণে, এবং আজকে 18 জন মানুষ মারা গেছে। এবং প্রত্যেকটা মানুষ দেখবেন যে আপনি মারা গেছে হয় সুনামগঞ্জ, হয় জামালপুর, হয় নীলফামারী, হয় রাজশাহী, না হয় টাঙ্গাইল, না হয় মানিকগঞ্জ,
এরকম প্রত্যন্ত এলাকাগুলোতে সাধারণত মানুষগুলো মারা যাচ্ছে। এবং সাধারণত ওই যে এই ধরনের ডিটেকটিভ ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে না বিদায় কিন্তু সেখানে মানুষ মারা যাচ্ছে। কিন্তু শহর এলাকায় সেই জিনিসটা আমরা হচ্ছে বজ্রপাত ঠিকই শহর এলাকায় আমরা অনুভব করছি বা আমরা সব বজ্রপাত ঠিকই হচ্ছে, কিন্তু ওই দণ্ডটার কারণে হচ্ছে আমরা আসলে সেটা ফিল করছি না। তার মানে আমরা শহরবাসীকে অর্থাৎ রাজধানীবাসীকে কিছুটা আশ্বস্ত করতে পারি যে তাদের আসলে এই বজ্রপাতের যে আতঙ্ক সেটার কম তাদের জন্য। হ্যাঁ, কম্পারেটিভলি বজ্রপাতের যে এফেক্টটা সেটা সাধারণত শহর এলাকায় হচ্ছে আমরা আশ্বস্ত হতে পারি। শহর এলাকায় সাধারণত রিসার্চ বা আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন দেখবেন যে হচ্ছে ইভেন গত 2 দিনের যদি ডাটা নিয়ে কাজ করেন তাহলে দেখবেন যে সাধারণত গ্রাম অঞ্চলে বেশি মানুষ মারা যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে গ্রামের মানুষ যারা আসলে এই সবচেয়ে বেশি সাফারার এই ক্ষেত্রে তাদের জন্য আসলে করণীয়টা কি? তাদের জন্য যে বিষয়টা আমরা দেখা যেতে পারে সেক্ষেত্রে আমরা আমরা সাধারণত আমরা বজ্রপাতটা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা একটু চিন্তা করে দেখি, বজ্রপাতটা হচ্ছে সাধারণত ইন্ডিয়ান ওশান থেকে ভারত মহাসাগর থেকে সেই যে ইভাপোরেশনটা হচ্ছে বা হচ্ছে সেটা আমাদের কোল্ড এয়ারটাকে নিয়ে আসতেছে, ওয়ার্ম এয়ারটাকে নিয়ে আসতেছে হচ্ছে ইন্ডিয়ান ওশান থেকে, এবং সেটা হিমালয়ে এসে হচ্ছে ধাক্কা লাগছে এবং হিমালয়ে আসার পরে সেটা হচ্ছে সাধারণত ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে শীতটা যখন আবার হচ্ছে এদিকে পাস আউট করতে পারে না, সে ধাক্কাকে পরবর্তীতে আবার ইন্ডিয়ান ওশানের দিকে ব্যাক করার চেষ্টা করে। তখন ইন দ্য মিন টাইম ইন্ডিয়ান ওশান থেকে তো কন্টিনিউয়াসলি আমাদের হচ্ছে হ্যাঁ ওয়ার্ম এয়ারটা আসতেছে, তখন এই কোল্ড এয়ার এবং ওয়ার্ম এয়ারের ঘর্ষণের ফলে হচ্ছে সাধারণত এই এলাকায় বজ্রপাতটা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, আচ্ছা হুমায়ুন, আমাদের কাছে একজন দর্শক ফোনে রয়েছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে তারপর আপনার কাছে আসছি। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করবেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে, আমার নাম তুর্য। আমি বলতে চাই যে রুরাল এরিয়াতে তো মনে করেন এই 2-4-5 দিনে যেরকম ভাবে হয়েছে, বজ্রপাত হয়েছে, ওই কারণে তো মাত্র 40 জন মারা গেছে। আরবান এরিয়ার কথা যে বলা হলো, ওটার কারণে আমাদের দেশে যদি একবার ঢাকা শহরে যদি আর্থকোয়েক হয়, উই লিভ ইন আ সিটি অফ 2 কোটি মানুষ, তাহলে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। তো নিউক্লিয়ার ওয়েপেন্স এন্ড অন্য কোনো কিছু কেনার আগে এয়ারপ্লেনস আর ভালোভাবে মনে হয় আমাদের মানে সচেতন করা উচিত ইয়াং পিপলদের, টু এভরিওয়ান। আপনার থ্রুতে অনেকে আমরা হয়তো বা শুনবো যে আমরা রেডি হই ফর দ্য প্রিপারেশন অফ নেক্সট ডিজাস্টার, ডিজাস্টার অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। আমি যতটুকু বুঝতে পেরেছি উনি মনে হয় বলতে যাচ্ছেন যে শুধুমাত্র বজ্রপাত নয়, অন্যান্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি আসলে রাজধানীতে হয়, যেহেতু এখানে ওভার পপুলেশন, মানুষের জনসংখ্যা বেশি, মানুষ মাত্রাতিরিক্ত মানুষ বসবাস করে, সেক্ষেত্রে তাদের জন্য একটা বড় ঝুঁকি রয়েছে। সেই জন্য কোনো ধরনের সচেতনতামূলক বা কি সচেতনতা নেওয়া যেতে পারে? হ্যাঁ, 100%। আমরা যেটা আমি যতটুকু বুঝেছি উনি আর্থকুয়েককে মেইনলি ফোকাস করেছে, ভূমিকম্পটাকে ফোকাস করেছে, যে হচ্ছে ঢাকা শহরের মতো শহরে যদি কখনো ভূমিকম্প হয়, রিক্টার স্কেলটা যদি হচ্ছে অনেক বেশি হাই হয়ে থাকে সেই ভূমিকম্পের মাত্রাটা, তখন সেক্ষেত্রে এটা বড় ধরনের একটা ডিজাস্টার তৈরি করে দেবে ঢাকা শহরের জন্য। তবে সেক্ষেত্রে ইয়াংরা যেটা করতে পারে, আমার মনে হয় যে ইয়াংরা আমরা কিছু কাজ করছি, যেমন আমি যদি একটু বজ্রপাতের দিকে করি, সেক্ষেত্রে আমি দেখবো যে হচ্ছে ইয়াংরা সাধারণত যখন লাইটেনিংটা হয়, লাইটেনিংয়ের কিছুক্ষণ পরেই কিন্তু সাধারণত বজ্রপাতটা হয়। তার মানে আমি যেটা আগে প্রথমে বলেছি, আলুর ব্যাগ শব্দের বেগের চেয়ে বেশি। এই সময়ে হচ্ছে বা হচ্ছে যে সময় হচ্ছে মেঘের একটা ওই কালার দিকে কিন্তু বলে দেওয়া যায় যে হচ্ছে এই সময় হচ্ছে বা ঠান্ডা স্টর্ম হইতে পারে। এই সময়ে মানুষগুলো যেটা করতে পারে, ইয়াং পিপলরা হচ্ছে একটা সচেতনতা তৈরি করা, গ্রামে গ্রামে গিয়ে একটা সচেতনতা তৈরি করা, এবং তাদেরকে আমরা বাংলাদেশ গভর্নমেন্ট প্রিকশনটাকে আমরা যেটাকে বলছি, এবং আমরা হচ্ছে যেমন আমাদের হচ্ছে ফ্লাড শেল্টার আছে, আমরা হচ্ছে এখানে আমরা সাইক্লোন শেল্টার ইউজ করছি বিভিন্ন এলাকায়। আমরা এরকম বিভিন্ন যেগুলো খোলা জায়গাগুলো আছে, যেমন আপনার যে এলাকাগুলোতে মানুষ মারা যাচ্ছে খোলা ওপেন জায়গাগুলোতে, যেমন সুনামগঞ্জের হাওরের কথা যদি আমরা চিন্তা করি, বা হচ্ছে বড় একটা এগ্রিকালচার ফিল্ডের কথা যদি চিন্তা করি, সেখানে ফ্লাড শেল্টার বা সাইক্লোন শেল্টারের মতো যদি আমরা কোনো রকমের এরকম ঠান্ডা স্টর্মের জন্য একটা শেল্টার তৈরি করা গভর্নমেন্ট থেকে, যেটাতে মাল্টিপারপাস ইউজ হবে, হয়তো বা স্কুল কাম ঠান্ডা স্টর্ম শেল্টার, যেটাতে স্কুলের কাজটা হবে, হয়তো বা নিচতলাটা ফাঁকা থাকলো এবং হচ্ছে উপরে হয়তো বা আমরা একটা বিল্ডিংয়ের মতো তৈরি করতে পারি, এবং ওই বিল্ডিংয়ের উপর আমরা ঠান্ডা স্টর্ম নিরোধক যে দণ্ড, সেই দণ্ডটা ব্যবহার করতে পারলাম, তাহলে সেক্ষেত্রে মানুষ কিন্তু সেক্ষেত্রে করতে পারবে। এখন যখন বজ্রপাত হওয়ার মতো অবস্থা তৈরি হবে, তখন ইয়াং পিপলরা হচ্ছে মাইকিং করা, পাবলিসিটি করা, বা হচ্ছে তার সচেতনতা তৈরি করা বা ক্যাম্পেইন করা, সেই বিষয়গুলো বজ্রপাত নয়, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে তারা সেই সচেতনতাটা তৈরি করতে পারে। ধন্যবাদ হুমায়ুন। আমাদের কাছে আরেকজন দর্শক ফোন দিয়েছেন। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। আমি কেরানীগঞ্জ থেকে বলছি। আমার নাম
আমার প্রশ্নটি হচ্ছে আগে যখন শুনেছিলাম যে ব্রিটিশরা নাকি আমাদের মাটির নিচে পিলার স্থাপন করেছিল। হ্যাঁ, তো এখন এখন বলতেছে যে অনেকে নাকি পিলার গুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে, তো সেই কারণে কি কোনো প্রভাব পড়তে পারে কি আমাদের এই ঠাটার কারণে? আমি আমি যেটা মনে করছি, আমি কি একটু জানতে পারি কি যে বিষয়টা কি সত্যি কিনা? জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি। ব্রিটিশদের ম্যাগনেট মাটির নিচে পুঁতে রাখার যে বিষয়টা এবং বলা হয়, আমাদের এবং এটা একটা দেশে মিথ কিন্তু আছে। এই ধরনের একটি হ্যাঁ, মিথ আছে। মিথ আছে যে হচ্ছে ওরা সার্ভে করেছিল, সার্ভে করে একটা নির্দিষ্ট দূরত্বে তারা হচ্ছে সেই ম্যাগনেটিক ডিভাইসগুলো ইউজ এটা কি করে। আসলে মিথ কিনা? এখন আমরা এজ এ মানে রিসার্চার হিসেবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের আসলে এই ব্যাপারে সাইন্টিফিক্যালি কোনো প্রুফ, কোনো ডকুমেন্ট নেই। তবে অনেকে বলছে যে হচ্ছে এই ম্যাগনেটগুলো হচ্ছে তুলে ফেলা হচ্ছে, মাটির নিচ থেকে তুলে ফেলে তারপরে ইন্ডিয়ায়, ভারতে হচ্ছে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এই ধরনের মিথ হচ্ছে আমরা শুনছি, কিন্তু যেহেতু বাংলাদেশে আমরা রিসার্চের ক্ষেত্রে ফান্ডিংটা অনেক বেশি কম থাকে, বা হচ্ছে ফান্ডিংয়ের অন্যান্য ফেসিলিটিসগুলো কম দেওয়া থাকে, সেক্ষেত্রে ঠান্ডা স্ট্রোম আমরা জানি যে হচ্ছে 2016 সালেই মাত্র এটাকে হচ্ছে দুর্যোগে অন্তর্ভুক্ত করা হয়। লোকদের কাছে আসলে এই ব্যাপারে আমরা জানতে পেরেছি যে তারাই বলছিলেন যে এই ধরনের কিছু পিলার রাখা হয়েছিল, এবং মাঝখানে আমরা যেটি জানতে পেরেছি যে এরকম একটি গুজব তৈরি হয়েছে যে এই পিলারগুলো আসলে অনেক চওড়া মূল্যে অনেকে কিনে নিয়ে যেতে চান, ভারতে বিক্রি করা হচ্ছে, এরকম মিথ আছে, কিন্তু আসলে এটা সাইন্টিফিক্যালি প্রুভ না। তবে গভর্নমেন্ট যখন হচ্ছে 2016 সালে আপনি দেখেন যে হচ্ছে ঠান্ডার স্ট্রোমটা আমাদের এখানে কিন্তু ইভেন জাতীয় দুর্যোগ হিসেবে অন্তর্ভুক্ত ছিল না। 2016 সালে এসে হচ্ছে আমরা জাতীয় দুর্যোগ হিসেবে অন্তর্ভুক্ত করি। এবং গভর্নমেন্ট যেটা বলছে যে হচ্ছে উঁচু গাছ লাগানোর জন্য, বিশেষ করে তাল গাছটাকে ফোকাস করেছে। যদিও এটাও আমরা হচ্ছে সাইন্টিফিক্যালি এটার কতটুকু গুরুত্ব সেটা জানি না, কিন্তু এটার অবশ্যই একটা কার্যকারিতা আছে বলে আমি মনে করি। আমরা হচ্ছে যে ম্যাগনেটিক যদি মৃত হয়ে থাকে, তাহলে আমরা বিকল্প হিসাবে আমরা যদি মৃত ধরে থাকি, হাইপোথিসিসটা যদি মৃত ওইটাই ধরে থাকি, কিন্তু যদিও সাইন্টিফিক্যালি আমি প্রুভ না, স্টিল এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে সেটা সাইন্টিফিক্যালি প্রুভ না। তবে তারপরে মৃত যদি ধরে থাকে, তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট যেটা বলছে যে হচ্ছে বড় বড় গাছ। আমি সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে আমি বজ্রপাতটার কারণটাকে আমি 3টা ভাগে ভাগ করে দেখতে পারি। একটা হচ্ছে, আমরা আসছি এই কথাটায়, আমাদের আরেকজন দর্শক রয়েছে ফোনে। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি একটু জোরে করবেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রামের ঘাটপাহাড় থেকে খলিফপুরতে চট্টগ্রাম থেকে বলছি, মোহাম্মদ মুসলিম আলী জনি। জি জনি, আমার প্রশ্নটা হচ্ছে, ভাইয়া খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, এটা অনেক মানে ইয়াংদের জন্য শিক্ষণীয় জিনিস। জি, আমি ধন্যবাদ জানাই এটি নিউজকে। প্রশ্নটা হচ্ছে, বড় বড় গাছ এবং তাল গাছ, খেজুর গাছ, বড় বড় গাছগুলো থাকলে পরে আগের জামানায়, আগের যুগে এই যে বজ্রপাতটা আমার মনে হয় প্রোটেকশন দেওয়ার কতটুকু গ্রহণযোগ্যতা রাখে? জি, ধন্যবাদ জনি আপনার প্রশ্ন। হ্যাঁ, ধন্যবাদ। আমি এই কথাটাই বলছিলাম, আমাদের এখানে আসলে বজ্রপাতটা 3টা কারণে হচ্ছে। একটা হচ্ছে আপনার জলবায়ু পরিবর্তনের কারণে যে টেম্পারেচার রাইজ করছে, সেই টেম্পারেচার রাইজ করার ফলে ইভাপোরেশন রেটটা অনেক বেশি হাই হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি হচ্ছে, এবং সেটা থেকে আপনার হচ্ছে মেঘে মেঘে ঘর্ষণের ফলে বজ্রপাতটা তৈরি হচ্ছে। এটা একটা কারণ হিসেবে আমি দেখতে পারি। তারপর সেকেন্ড যেটা মেনমেড, আপনি হয়তো বা 2টা কারণ, এখানে একটা ন্যাচারাল প্রসেস আর একটা হচ্ছে মেনমেড প্রসেস এখানে কাজ করছে। মেনমেড প্রসেসটা হচ্ছে আপনার এখানে আমরা ডিফরেস্টেশন একটা বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করে বলে আমি মনে করি। কারণ হচ্ছে যখন গাছপালাগুলো কেটে ফেলছি, তখন সেক্ষেত্রে কার্বন নিঃসরণের পরিমাণটা বেড়ে যাচ্ছে, যেটা আলটিমেটলি টেম্পারেচারটাকে রাইজ করছে, যেটা আমার মেনমেড কজ আমাকে ন্যাচারাল কজে পরিণত করছে। অ্যাট দ্য সেম টাইম যখন আমরা কেটে ফেলছি, যখন উঁচু গাছগুলো যখন কোনো এক জায়গায় থাকে, তখন সেক্ষেত্রে আপনি দেখবেন যে হচ্ছে তাল গাছ যখন থাকে, সেই তাল গাছটা অনেক উঁচু থাকে। যখন ঠান্ডার স্টর্মটা হয়, তখন সে প্রথমে অ্যাবজর্ব করে ফেলে, এবং তাল গাছটা নষ্ট হয়, কিন্তু হচ্ছে আশেপাশে বা মানুষগুলা কিন্তু মারা যাচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এই কারণে গভর্নমেন্ট কিন্তু, এটা যদিও একটা ইন্ডিজিনাস নলেজ, গভর্নমেন্ট এটার উপর বেস করে হয়তো বা সেটা বলেছে, কিন্তু আপনি ইন জেনারেলি আপনি দেখতে পারবেন যে যত বেশি বড় গাছ থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে সেটাকে সে প্রিজার্ভ করতে পারবে। যেটা ঢাকা শহরে হচ্ছে আমরা বিল্ডিংয়ের উপরে হচ্ছে দণ্ড ব্যবহার করে, বজ্রপাত নিরোধক দণ্ড ব্যবহার করে যেটা করছি, আমরা হয়তো বা তাল গাছ বা অন্যান্য বড় উঁচু গাছ, শুধু তাল গাছ না, যে কোনো ধরনের উঁচু গাছ ব্যবহার করে লাগানোর ফলে আমরা হচ্ছে সেখান থেকে প্রোটেকশন পেতে পারি বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ হুমায়ুন। আমাদের কাছে আরেকজন দর্শক ফোন করেছেন। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করবেন। দর্শক, আমরা আসলে আপনার প্রশ্নটি বুঝতে পারছি না। আপনার টিভির ভলিউমটি একটু যদি কমাতেন। হ্যালো, দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পারছি না।
আপনি জোরে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছি। আমি নাইম বলছিলাম ধানমন্ডি থেকে। জি আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞানের ছাত্র। জি হ্যালো। জি প্রশ্নটি করবেন আপনার। জি, আমি স্যারের কাছে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার যেটা বলেছিল যে উত্তরাঞ্চলে আমাদের বজ্রপাতের সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে দক্ষিণাঞ্চলের তুলনায়। তো স্যারের কাছে কোয়েশ্চেনটা হচ্ছে কেন এর প্রভাবটা উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য নাইম। দর্শক, আমরা আসলে প্রশ্নের উত্তরটি নেব এই মুহূর্তে। আসলে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর এসে আমরা হুমায়ুন কবিরের কাছ থেকে আসলে এই প্রশ্নের উত্তরটি নিব। থাকুন আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে। এবং আজকে আমরা আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বজ্রপাত নিয়ে সম্প্রতি মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে এই ব্যাপারে যারা আসলে গবেষণা করছেন এমন একজন তরুণ গবেষককে। আমাদের সঙ্গে আছেন হুমায়ুন কবির। হুমায়ুন, হ্যাঁ, আমি নাইমের প্রশ্নটা দিয়ে শুরু করতে যাচ্ছি। নাইম যে জিনিসটা বলেছেন যে হচ্ছে স্পেশাল ডিস্ট্রিবিউশনের কথা বলেছেন যে এখানে কেন বেশি হচ্ছে, ওই রিজনে কেন কম হচ্ছে। আসলে আমি প্রথমেই বলে দিয়েছি যে হচ্ছে আমাদের ঠান্ডা স্ট্রোমটা সব জায়গায় হচ্ছে আমরা সেটা হয়তোবা এই এলাকায় মানুষ হয়তোবা নর্থ বেঙ্গলে মানুষটা বেশি মারা যাচ্ছে, বা হচ্ছে আমাদের হচ্ছে কোস্টাল বেল্টে মানুষ কম মারা যাচ্ছে, বা এই জিনিসটা হয়তো আমরা লক্ষ্য করছি। যেটা আমি প্রথমে বলেছি যে ঠান্ডা স্ট্রোমটা হচ্ছে যেমন জলজ হয়, ইয়াতে পানিতে যেমন হচ্ছে তেমনি হচ্ছে আমাদের ল্যান্ডেও হচ্ছে, ওয়াটার বডিতে যেমন হচ্ছে ল্যান্ডেও হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে আমরা শুধুমাত্র যেটা হচ্ছে শুধুমাত্র নর্থ বেঙ্গলে যে মানুষ মারা গেছে গত 2 দিনে তা না, কিন্তু আপনি যদি দেখেন যে হচ্ছে ঢাকা রিজনের মধ্যে, গ্রেটার ময়মনসিংহের মধ্যে জামালপুরে মানুষ মারা গেছে, সিরাজগঞ্জে মানুষ মারা গেছে, গাজীপুরে মানুষ মারা গেছে। এখন মানুষ মারা যাচ্ছে, সুতরাং এটা স্পেসিফিক্যালি এই রিজনে হচ্ছে বা ওই রিজনে হচ্ছে না কেন বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে সেখানে আমাদের যে ডিভাইসগুলো আছে, যে সতর্কতামূলক ব্যবস্থাগুলো নেওয়া উচিত, সেই সতর্কতামূলক ব্যবস্থাগুলো যে এলাকায় নেওয়া হচ্ছে পর্যাপ্ত যে এলাকায় নেওয়া হচ্ছে সে এলাকা হচ্ছে আসলে আমাদের সেটার এফেক্টটা আমরা বুঝতে পারছি না। কিন্তু যে এলাকায় হচ্ছে সাধারণত আমাদের এই প্রিকশন বা মিটিগেটিং মেজার্সগুলো আমরা নিচ্ছি না, সে এলাকায় হচ্ছে প্রাণহানি হচ্ছে, এবং যে কারণে আমরা সে জায়গাগুলোকে আমরা ফোকাস করছি। আসলে সেটা সব জায়গায় হচ্ছে, আমাদের বাংলাদেশ সব জায়গায় হচ্ছে, এবং ঢাকা শহরে প্রতিনিয়ত হচ্ছে, আমি যেটা প্রথমে বলেছি। আচ্ছা হুমায়ুন, আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে গ্রামাঞ্চলে আসলে প্রচলিত একটি বিশ্বাস আছে যে বজ্রপাতে কেউ যদি মারা যায় তাহলে তার শরীর দামি পাথরে পরিণত হয় আসলে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ব্যক্তি যারা বজ্রপাত হওয়ার পর যারা মারা গেছেন তাদের লাশও অনেক সময় চুরি হয়ে যায়। আসলে এর সঠিক ব্যাখ্যাটা কি জানতে চাই? সঠিক ব্যাখ্যা যদি বলা হয়ে থাকে, আসলে এই ধরনের মিথ আছে যে হচ্ছে সেটা লাশটা হচ্ছে পুরোটাই ম্যাগনেট হয়ে যায়, পরবর্তীতে সেটা চোরা দামে বিক্রি করে, বা এটা এই ধরনের একটা রেওয়াজ বাংলাদেশে অনেক দিন ধরে। হ্যাঁ, লাশটা চুরি হয়ে যায় এবং লাশটা পরবর্তীতে বিক্রি করে দিচ্ছে, বা এরকম হচ্ছে মিথ আছে। কিন্তু বিষয়টা থেকে আমি যেটা বলবো, এই যে রিসার্চার, আমি যেটা বলবো এই ধরনের আসলে এটার কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না সায়েন্টিফিক্যালি। তো তারপরেও ইনডেপথ অ্যানালাইসিসের দরকার আছে, যেহেতু আমাদের হচ্ছে আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে আমাদের হচ্ছে অনেক নলেজ গ্যাপ আছে, যেটা নিয়ে হচ্ছে প্রচুর রিসার্চ করার ব্যাপার আছে। সেই বিষয়টার দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা হচ্ছে আসলে রিয়েল এক্সাক্ট সিনারিওটা কি সেই জিনিসটা আমাদের কাছে ফাইন্ড আউট হবে। তবে আমি এতটুকু আশ্বস্ত করতে চাই যে হচ্ছে এই বিষয়টা এটা এক ধরনের মিথ, এবং এখান থেকে সবার হচ্ছে সচেতন থাকা উচিত আমি মনে করছি। আচ্ছা, রাস্তায় চলাচলের সময় হঠাৎ করে যদি আসলে এই ধরনের ঝড় বৃষ্টি বা বজ্রপাত শুরু হয়, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিপদ এড়াতে কি করণীয়? এখন রাস্তায় যদি হঠাৎ করে আমাদের হচ্ছে একটা ঠান্ডা স্ট্রোম হচ্ছে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে হচ্ছে নিরাপদ একটা যদি আশেপাশে কোনো বিল্ডিং থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা দ্রুত হচ্ছে বিল্ডিংয়ের নিচে আশ্রয় নিতে পারি, বা হচ্ছে আমরা যদি হচ্ছে রাস্তার মধ্যে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমরা মাটির সাথে আঙ্গুলগুলো হচ্ছে শক্তভাবে লাগিয়ে তারপর হচ্ছে দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বসে পড়াটাই হচ্ছে শ্রেয়।
এটা একটা বেস্ট ওয়ে হইতে পারে যেটা থেকে থান্ডারস্টর্ম থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তবে আশেপাশে যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার থেকে থাকে, বিল্ডিং থেকে থাকে, সেক্ষেত্রে দ্রুত হচ্ছে বিল্ডিংয়ের ভিতরে চলে যাওয়াটা আমার কাছে শ্রেয় মনে হচ্ছে। ইভেন আপনি যদি কিছু কেস, আমাদের কাছে এমন কিছু কেস আছে যেটা হচ্ছে আপনার জানালার পাশে বসে আছে, থান্ডারস্টর্ম হলে পাশে, এবং তার মুখটা হচ্ছে জলসায় চলে গেল। সুতরাং আমাদেরকে এটা থেকে সচেতন, যখন বজ্রপাত হচ্ছে তখন হচ্ছে জানালা বন্ধ করে দিয়ে, বেলকনিতে না দাঁড়িয়ে জানালা বন্ধ করে দিয়ে বা হচ্ছে আমাদের ঘরের ভিতরে বসে থাকা উচিত আমি মনে করি। ধন্যবাদ। একটি বিষয় জানতে চাইবো যে আসলে দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তর রয়েছে তারা বলছে যে অন্যান্য বছরগুলোর চাইতে আসলে বজ্রপাতে এখন মানুষ মারা যাওয়ার সংখ্যা আসলে আগের তুলনায় বেড়ে যাচ্ছে। এর কারণটা আমরা আপনার কাছে জানবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সঙ্গে আছেন। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকার মোহাম্মদপুর থেকে আদিল বলছিলাম। জি জি, আমার একটা অনুরোধ ছিল, যে প্রশ্ন ছিল এবং অনুরোধ ছিল যে এই ধরনের যে গত বছর প্রতি বছর যে এই যে বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, জি সেক্ষেত্রে কি করণীয় হলে এটার এই করণীয় এই মৃত্যু থেকে আমাদেরকে মানে আমরা আমরা রক্ষা পাওয়া যায়, বাঁচতে পারবো আর কি। জি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনার কোয়েশ্চনটার জন্য। আমাদের দেখছি যে হচ্ছে প্রতি বছর প্রাণহানি ঘটছে, এবং এটার সাথে আমি যেটা বললাম যে একটা ক্লাইমেট চেঞ্জ বা মেন মেড এবং ন্যাচারাল কজ আছে এখানে জড়িত আছে, যা হচ্ছে থান্ডারস্টর্মের কারণে। এট দ্য সেম টাইম যেটা বলছে যে ডিফরেস্টেশনের কারণে এই জিনিসগুলো ঘটছে। এখন আমরা কয়েকভাবে হচ্ছে আমাদেরকে হচ্ছে এই বিষয়টা থেকে রক্ষা পাওয়ার জন্য, প্রাণহানি রোধ করার জন্য আমাদেরকে স্টেপ নিতে হবে। ফার্স্ট ওয়ান, আমাদেরকে গভর্নমেন্টকে এটাকে এম্পাসাইজ করতে হবে। অলরেডি আপনারা জানেন যে হচ্ছে গভর্নমেন্ট এম্পাসাইজ করেছে 2016 সালে, হ্যাঁ 2000 প্রাকৃতিক দুর্যোগ হিসেবে 2016 সালে এটাকে জাতীয় দুর্যোগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং সেই জন্য হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যখন বজ্রপাতে হচ্ছে কোনো লোক মারা যাচ্ছে তখন সেক্ষেত্রে তাকে হচ্ছে দাফনের কাজের জন্য হচ্ছে 25,000 টাকা করে টাকা দেওয়া হচ্ছে, এবং যদি আহত হয় তাকে সেক্ষেত্রে 10,000 করে টাকা দেওয়া হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে আমি যেটা প্রথমে বললাম যে হচ্ছে গভর্নমেন্ট যেটা করতে পারে, যেমন খোলা এলাকায় বা হচ্ছে ওপেন ফিল্ডগুলোতে হচ্ছে সাধারণত থান্ডারস্টর্ম হলে সেক্ষেত্রে প্রাণহানির সম্ভাবনাটা বেশি থাকছে। এবং আমরা দুই ধরনের কাজ করতে পারি। একটা কাজ হচ্ছে আমাদের গভর্নমেন্ট যেটা করতে পারে যে সাইক্লোন শেল্টার বা ফ্লাড শেল্টারের মধ্যে আশেপাশে খুব একটা নির্দিষ্ট দূরত্বে যদি খোলা জায়গাগুলোতে, যেমন সুনামগঞ্জের হাওরের কথা বললাম আমি, বা হচ্ছে অন্যান্য যে চলন বিলের কথা বললাম, এই ধরনের জায়গাগুলোতে যদি আমরা কিছু এরকম থান্ডারস্টর্ম শেল্টার করা যায় নির্দিষ্ট দূরত্বে, তাহলে পরে যখন হচ্ছে মানুষ বজ্রপাতের মতো আতঙ্ক বা আশঙ্কা তৈরি হবে তখন সাথে সাথে মানুষগুলো সেখানে আশ্রয় নিতে পারবে, তাহলে সেক্ষেত্রে প্রাণহানির সম্ভাবনাটা অনেক কমে যাবে। এটা একটা কারণ হতে পারে। সেকেন্ড যে বিষয়টা হতে পারে যে গভর্নমেন্ট থেকে আসলে উঁচু গাছ, যেটা হচ্ছে আমরা গভর্নমেন্ট এম্পাসাইজ করছে, সেই বিষয়টাকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করছি। তারপরে থার্ড যে বিষয়টা, আমরা যদি কোনো ফোরকাস্টিংয়ের ব্যবস্থা করা যেতে পারে, আমি যেটা কাজ করছি অলরেডি হচ্ছে জিওস্পাশিয়াল টেকনোলজি, একটা নতুন বাংলাদেশের জন্য নতুন, কিন্তু বিশ্বে অনেক বেশি কাজ করেছে। নাসা কাজ করছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং কাজ করছে, আমাদের নেপালে হচ্ছে ইসিমোডের নামের একটা অর্গানাইজেশন কাজ করছে, এরকম বেশ কিছু অর্গানাইজেশন ওয়ার্ল্ডে কাজ করছে। আমরা যেটা করতে পারি, স্যাটেলাইট ইমেজ নিয়ে যখন কাজ করি, স্যাটেলাইট ইমেজের থার্মাল ব্যান্ড বলে একটা ব্যান্ড আছে, যে ব্যান্ডটা সাধারণত এই ধরনের ইয়েগুলো থান্ডারস্টর্ম বা হচ্ছে এরকম টেম্পারেচারগুলো ডিটেক্ট করা পসিবল। সেক্ষেত্রে হচ্ছে আমি ফোরকাস্টিংটা খুব ইজিলি করতে পারি। তবে গভর্নমেন্ট যেটা আশার বাণী, যেটা যে গভর্নমেন্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে যেটা বলেছে, নির্দেশ দিয়েছে লাইটেনিং ডিটেকশনের জন্য, পুরো বাংলাদেশের লাইটেনিং ডিটেকশনের জন্য ডিভাইস এস্টাবলিশ করা, যাতে হচ্ছে পরবর্তীতে তারা ফোরকাস্টিংয়ের দিকে যেতে পারে। সেজন্য হচ্ছে নির্দেশ দেওয়া হয়েছে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এটা আমরা আসলে অনুষ্ঠানে একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে এই বজ্রপাত হওয়াকালীন যে সময়টাই, এর জন্য কি শুধুমাত্র আসলে প্রাকৃতিকভাবেই আমরা প্রাকৃতিক দুর্যোগটাই কি আসলে মূল কারণ, নাকি এর জন্য মানবসৃষ্ট কোনো কারণ রয়েছে? আরেকটি বিষয় জানতে চাইবো যে এই বজ্রপাত হওয়াকালীন সময় যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস, কোনো ইলেকট্রনিক যন্ত্রের সাথে লাগানো থাকে, সেক্ষেত্রে সংযোগ দেয়া থাকলে সেক্ষেত্রে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সংক্ষেপে? হ্যাঁ, আমি প্রথম লাস্ট কোয়েশ্চনটা দিয়ে আমি শুরু করছি, যে হচ্ছে যেহেতু থান্ডারস্টর্মের ফলে এক ধরনের হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেট তৈরি হয়, যেটা আলটিমেটলি যদি মোবাইল টাওয়ারের কথা যদি একটা চিন্তা করে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সে আমাদের সিগন্যালটাকে অ্যাবজর্ব করে।
আমরা যখন মোবাইল ফোনে কথা বলি বা হচ্ছে সেই সিগন্যালটা অ্যাবজর্ব করে, এবং সে অ্যাট দ্য সেম টাইম সে হচ্ছে ঠান্ডা স্টোমে যে ইলেকট্রিক ম্যাগনেটটা সেটাকে অ্যাবজর্ব করে। যখন আমি ফোনে ওই অবস্থায় কথা বলতে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমাদের আলটিমেটলি হেলথের উপরে একটা ইম্প্যাক্ট তৈরি হবে। অ্যাট দ্য সেম টাইম যদি হচ্ছে যেহেতু ইলেকট্রিসিটি এবং হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেট দুটা যদি হয়, সাধারণত ইলেকট্রিসিটির তুলনায় যদি ইলেকট্রিক ম্যাগনেটের ভোল্টটা অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আলটিমেটলি ইলেকট্রিক ডিভাইস যেমন হচ্ছে আপনার কম্পিউটার বা হচ্ছে অন্যান্য ল্যাপটপ বা অন্যান্য ডিভাইসগুলো সেক্ষেত্রে এফেক্টেড, হ্যাঁ ফ্রিজ টেলিভিশন সেগুলো এফেক্টেড হতে পারে। এ কারণে কিন্তু যখন বজ্রপাত শুরু হয়ে যায় তখন কিন্তু আমাদের বিদ্যুৎ অফিস বিদ্যুৎগুলো বন্ধ করে দেয় সাধারণত এই কারণে, এবং এটা এফেক্টেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং এটা থেকে আমাদের প্রিকশনের জন্য হচ্ছে আমাদেরকে এগুলো বন্ধ রাখা উচিত। ধন্যবাদ হুমায়ুন আপনাকে। দর্শক, আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং অনেক দর্শক ফোন দিয়েছিলেন, যাদের ফোন আমরা রিসিভ করতে পারিনি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আসলে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন আমরা রক্ষা পেতে পারি সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এইখানেই শেষ করছি আমাদের অনুষ্ঠান। আগামী পর্বে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই থাকুন এটিএন নিউজের সঙ্গে।